হ্যালো এভরিওয়ান, এসএসসি জিডি এক্সাম 2026-27 কে লক্ষ্য রেখে আমরা ইম্পর্টেন্ট জিকে কোশ্চেনের প্র্যাকটিস সেট শুরু করেছি। যারা আজকে ডে অ্যান্ড সেট নাম্বার 4th, যারা প্রিভিয়াস 3টে সেট আমাদের দেখোনি, তোমাদের জন্য একটু বলে দিই আমি। আমাদের অলরেডি কিন্তু একটা প্লেলিস্ট করা রয়েছে চ্যানেলে, সেখানে সব ভিডিওগুলো তোমরা পরপর পেয়ে যাবে। তো অবশ্যই তোমরা সেই ভিডিওগুলো দেখবে, সেখানেও ইম্পর্টেন্ট অনেক কোশ্চেন কিন্তু আলোচনা করা হয়েছে। তো আজকে কথা না বাড়িয়ে আমরা শুরু করে নিই আজকের ডে নাম্বার বা সেট নাম্বার 4th। তো আজকের সেটে এসএসসি জিডি জেনারেল নলেজ র্যাপিড ফায়ার প্র্যাকটিস সেট আমরা শুরু করব, যেখানে কোশ্চেনগুলো বিগত বছরের কোশ্চেনের উপরে ভিত্তি করেই নেওয়া হয়েছে। অ্যান্ড এখানে কোয়েটি কোশ্চেন বলেছে, আমরা কোয়েটি করবো না, 10টার মতো কোশ্চেন করব। বাট এই 10টা কোশ্চেনেই আমরা অনেক ইম্পর্টেন্ট ফ্যাক্টস কিন্তু দেখে নেওয়ার চেষ্টা করব, যেমনটা আমরা বিগত ভিডিওতেও করেছি। তো খুবই ছোট্ট ভিডিও হবে, অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, তোমাদের ফিডব্যাক জানাবে, অ্যান্ড ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে। তো শুরু করি আজকের ফার্স্ট কোশ্চেন, জিওগ্রাফি থেকে রয়েছে। কোন ফসলের জন্য কালো মাটি বা যেটাকে বলা হচ্ছে ব্ল্যাক সয়েল সবচেয়ে উপযুক্ত? অপশনে রয়েছে আমাদের আপেল, তারপরে রয়েছে তুলা, কিউই, জাফরান। তো কোনটি হবে এখানে সঠিক উত্তর? তোমরা প্রথমত নিজেরাই অ্যান্সার করার চেষ্টা করবে, দেন অ্যান্সার দেখবে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু তুলা। তো এখানে আরও কিছু বিষয় আমরা দেখে নিই, যেমন হচ্ছে কালো মাটি আর্দ্রতা ধরে রাখতে পারে, যা তুলা চাষের জন্য কিন্তু অত্যন্ত আদর্শ। এই মাটিকে স্থানীয় ভাষায় রেগুর মাটিও বলা হয়। তাহলে রেগুর মাটি বা রেগুর মৃত্তিকা কোন মাটিকে বলা হয়? কালো মাটিকে, যেটা তুলা চাষের জন্য কিন্তু খুবই উপযোগী। তো এই ফ্যাক্টটাও মাথায় রাখবে তোমরা। এছাড়াও ভারতের ডেকান ট্রাপ মালভূমি অঞ্চলে এই মাটি সবচেয়ে বেশি দেখা যায়। তাহলে কোন অঞ্চলে? ডেকান ট্রাপ মালভূমি অঞ্চলে কিন্তু সবথেকে বেশি পরিমাণে এই রেগুর মৃত্তিকা বা কালো মাটি কিন্তু দেখা যায়। তো এগুলো কিন্তু অবশ্যই তোমরা মনে রাখবে। নেক্সট, ভারত সরকারের ডিজিটাল ইন্ডিয়া কর্মসূচি কত সালে শুরু হয়েছিল? তো সরকারের বিভিন্ন স্কিম থেকেও কিন্তু তোমাদের কোশ্চেন আসে। তো অপশনে রয়েছে 2015, 2018, 2019, 2021। তো কোনটি হবে এখানে সঠিক উত্তর? তো এখানে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে 2015। ভারতের প্রযুক্তিগত ক্ষমতায়ন এবং সরকারি পরিষেবাগুলি দেশের সাধারণ মানুষের কাছে ডিজিটালি পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে 2015 সালে কিন্তু এই যে প্রজেক্ট, সেটা কিন্তু চালু করা হয়। তো এই স্কিমগুলো কিন্তু তোমাদের কিন্তু পড়ে রাখতে হবে, যেখান থেকে কিন্তু কোশ্চেন কিন্তু তোমাদের আসে। নেক্সট, আগ্রার সিকেন্দ্রায় অবস্থিত সম্রাট আকবরের সমাধি কোন মুঘল শাসক নির্মাণ করেছিলেন? তো এখানে অপশনে রয়েছে হুমায়ুন, জাহাঙ্গীর, শাহজাহান, তারপর হচ্ছে ঔরঙ্গজেব। কোনটি হবে এখানে সঠিক উত্তর? তো এখানে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে জাহাঙ্গীর। আকবর নিজেই তার সমাধির নকশা করেছিলেন, মানে সমাধির যে একটা নকশা হয়, সেই নকশাটা কিন্তু তিনি তৈরি করেছিলেন। কিন্তু তার পুত্র জাহাঙ্গীর, যার ছোটোবেলার নাম কী ছিল? সেলিম, এই বিখ্যাত সমাধিসৌধটির নির্মাণ কাজ সম্পূর্ণ করেন। তিনি নকশাটা জাস্ট করে দিয়ে গেছিলেন, কিন্তু মূল যে কাজ সেটা কিন্তু তার ছেলে জাহাঙ্গীরই কিন্তু করে। নেক্সট কোশ্চেন রয়েছে ইকোনমিক্স থেকে। ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কোন ক্ষেত্রের উপর সবচেয়ে বেশি জোর দেওয়া হয়? তো অপশনে রয়েছে কৃষি উন্নয়ন, ভারী ও বুনিয়াদী শিল্প, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য পরিষেবা। তো কোনটি হবে এখানে সঠিক উত্তর? তো এখানে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে ভারী ও বুনিয়াদী শিল্প। তো প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সবথেকে বেশি জোর দেওয়া হয়েছিল কৃষির উপরে, এবং দ্বিতীয়তে কিন্তু শিল্পের উপরে। এবার একটু ফ্যাক্টসগুলো আমরা দেখে নিই। প্রশান্তচন্দ্র মহলানবিশ মডেলের উপরে ভিত্তি করে কিন্তু এই যে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, সেটা কিন্তু গঠিত হয়, যেটা 1956 থেকে 1961 পর্যন্ত, কারণ এটা হচ্ছে 5 বছর অন্তর অন্তর। এবং এই সময়ে কিন্তু রাউরকেল্লা স্টিল প্ল্যান্ট, সেটা কিন্তু এই সময়ে কিন্তু প্রতিষ্ঠিত হয়। আর মনে রাখবে যে প্রথম পঞ্চবার্ষিকী যে পরিকল্পনা, সেটা কিন্তু হ্যারোড ডোমার মডেলের উপরে ভিত্তি করে। তো এর আগেও আমি একটা ভিডিওতে আই থিঙ্ক অনেকগুলো পঞ্চবার্ষিকী পরিকল্পনার যে বিভিন্ন ফ্যাক্টস, সেগুলো কিন্তু আলোচনা করেছি। অবশ্যই সেই ভিডিওগুলো তোমরা দেখবে, এই টপিকটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। নেক্সট,
আর্ট অ্যান্ড কালচার থেকে বিখ্যাত হেমিস উৎসব ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলে পালিত হয়? তো এখানে অপশনে রয়েছে লাদাখ, তারপর রয়েছে চণ্ডীগড়, পুদুচেরি অ্যান্ড হচ্ছে জম্মু কাশ্মীর। কোনটি হবে এখানে সঠিক উত্তর? তো এখানে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে লাদাখ। আরও কিছু ফ্যাক্টস এখানে দেখে নাও, যেমন হচ্ছে এটি লাদাখের অন্যতম প্রধান এবং হচ্ছে রঙিন বৌদ্ধ উৎসব, যা গুরু পদ্ম সম্ভবের জন্মবার্ষিকী উপলক্ষে অত্যন্ত আড়ম্বরের সাথে কিন্তু পালিত হয়। এছাড়াও আরও একটা বিষয়, হিমিস ভারতের বৃহত্তম ন্যাশনাল পার্কের নাম, এটা তোমরা জানো নিশ্চয়ই। এটা কিন্তু কোথায় অবস্থিত? এটাও কিন্তু লাদাখেই অবস্থিত। তাহলে হিমিস হচ্ছে ভারতের বৃহত্তম ন্যাশনাল পার্ক, এটাও কিন্তু এই লাদাখেই অবস্থিত। তো দুটো কোশ্চেন এখান থেকে তো হয়ে গেল তোমাদের। হিমিস ফেস্টিভ্যাল কোথায়, অ্যান্ড হচ্ছে হিমিস যে ন্যাশনাল পার্ক এটা হচ্ছে বৃহত্তম এবং হচ্ছে এটাও হচ্ছে লাদাখেই অবস্থিত। নেক্সট, ভারতের বার্ডম্যান বা বার্ডম্যান অফ ইন্ডিয়া নামে কে পরিচিত? তো এখানে অপশনে রয়েছে এপিজে আব্দুল কালাম, সুন্দরলাল বহুগুণা, তারপর হচ্ছে সেলিম আলী, হোমি ভাবা, জাহাঙ্গীর। কোনটি হবে এখানে সঠিক উত্তর? তো এখানে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে সেলিম আলী। বিশ্ববিখ্যাত পক্ষীবিদ ও প্রকৃতিবিদ সেলিম আলীকে তার অনবদ্য গবেষণা এবং পাখি সংরক্ষণে অবদানের জন্য এই উপাধি কিন্তু তাকে দেয়া হয়। এছাড়া এখানে আর একটা ফ্যাক্ট দেওয়া রয়েছে, যেখানে বলা যায় তার সম্মানে জম্মু কাশ্মীরে কিন্তু সেলিম আলী ন্যাশনাল পার্ক অবস্থিত। তো তার নাম অনুসারেই কিন্তু এই ন্যাশনাল পার্কটা দেওয়া হয় তাকে সম্মান জানার জন্য। তো এগুলো কিন্তু মাথায় রাখবে তোমরা। নেক্সট, মৌর্য যুগের ইতিহাস সম্পর্কে ধারণা প্রদানকারী বিখ্যাত সংস্কৃত নাটক মুদ্রা রাক্ষস এর রচয়িতাকে? খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তো অপশনে রয়েছে চাণক্য, কালিদাস, বিশাখ দত্ত, বাণভট্ট। কোনটি হবে এখানে সঠিক উত্তর? তো এখানে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে বিশাখ দত্ত। কিছু ফ্যাক্টস দেখে নিই আমরা। প্রাচীন ভারতের এই শ্রেষ্ঠ সংস্কৃত নাটকে চন্দ্রগুপ্ত মৌর্য কীভাবে চাণক্যের সাহায্যে নন্দবংশকে পরাজিত করে ক্ষমতায় আসেন তা নিখুঁতভাবে কিন্তু এই যে বিশাখ দত্ত তার যে বই, এই বইটাতে কিন্তু তিনি কিন্তু এগুলো কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু তিনি বর্ণনা করেছেন এই মুদ্রা রাক্ষস বইটিতে। নেক্সট, কঠিন পদার্থ তরলে পরিণত না হয়ে সরাসরি গ্যাসে পরিণত হওয়ার বৈজ্ঞানিক প্রক্রিয়াকে কি বলা হয়? তো এক্ষেত্রে তাকে ঘনীভবন বলা হয়, না বাষ্পীভবন বলা হয়, না গলন বলা হয়, না ঊর্ধ্বপাতন বলা হয়? কঠিন পদার্থ তরলে পরিণত না হয়ে সরাসরি সেটা কি হচ্ছে? গ্যাসে পরিণত হচ্ছে। তাহলে সেটাকে কি বলা হবে? তো সেটাকে বলা হবে কিন্তু ঊর্ধ্বপাতন। খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যেটা কিন্তু বারংবার কোশ্চেন পরীক্ষায় কিন্তু দেখা যায় এই ধরনের কোশ্চেনগুলো। সাধারণ নিয়মে কঠিন পদার্থ কী হয়? আগে তরলে পরিণত হয়, তরল থেকে সেটা গ্যাসে হয়। কিন্তু কর্পূর, আয়োডিন, ন্যাপথিলিন এরা কিন্তু তাপ যদি পায়, এদেরকে যদি আমরা তাপ দিই, যেমন কর্পূরকে যদি আমরা তাপ দিই, যখন আমরা কর্পূর জ্বালাই, তো তখন সেটা কী হয়? সরাসরি কিন্তু গ্যাসে পরিণত হয়, চারদিকে তার গন্ধ কিন্তু ছড়িয়ে পড়ে। তো এই যে বিষয়টা, সরাসরি যখন কঠিন পদার্থ, কর্পূর তো একটা কঠিন পদার্থ, যখন সেটাকে তাপ দিচ্ছি সেটা কী হচ্ছে? সরাসরি গ্যাসে পরিণত হয়ে যাচ্ছে, মিনিটের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ছে। তো এই যে বিষয়টা, সেটাকেই বলা হচ্ছে ঊর্ধ্বপাতন। অর্থাৎ মাঝখানের যে বিষয়, মানে কঠিন থেকে সেটা তরলেই পরিণত হবে সেই বিষয়টা না থেকে সোজা কী হচ্ছে? কঠিন থেকে ডিরেক্টলি গ্যাসে যাচ্ছে, কঠিন থেকে ডিরেক্টলি গ্যাসে যাচ্ছে, এটাকেই বলা হচ্ছে ঊর্ধ্বপাতন। আকার ও আয়তনের দিক থেকে আমাদের সৌরজগতে পৃথিবীর স্থান কততম? তো অপশনে রয়েছে দ্বিতীয়তম, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। কোনটি হবে এখানে সঠিক উত্তর? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু পঞ্চম। এখানে কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টস, যেমন হচ্ছে সৌরজগতের বৃহত্তম গ্রহ কিন্তু বৃহস্পতি, এবং যদি বলা হয় পঞ্চম বৃহত্তম গ্রহ, যেটা আমরা জানলাম সেটা হচ্ছে পৃথিবী, এবং এই পৃথিবী কিন্তু বলা হয় কিন্তু নীল গ্রহ। এই ফ্যাক্টটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। তাহলে কোন গ্রহকে নীল গ্রহ বলা হয়? সেটা হচ্ছে পৃথিবীকে। ওকে,
সর্বশেষ কোশ্চেন আজকের, সেটা হচ্ছে হরপ্পা সভ্যতায় বিখ্যাত স্নানাগার বা যেটাকে বলা হচ্ছে গ্রেট বাথ কোথায় আবিষ্কৃত হয়েছিল? অপশনে রয়েছে কালিবঙ্গান, লোথাল, মহেঞ্জোদারো, ধোলাভিরা। কোনটা হবে এখানে সঠিক উত্তর? তো এখানে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অবভিয়াসলি মহেঞ্জোদারো। 1922 সালে রাখালদাস বন্দ্যোপাধ্যায় আবিষ্কৃত মহেঞ্জোদারো শহরের উঁচুতে অবস্থিত দুর্গ বা সিটাডেল, যেগুলোকে সিটাডেলও বলা হয় দুর্গকে, অঞ্চলে এই ঐতিহাসিক স্নানাগারটি পাওয়া যায়। তো এই ছিল আজকের কোশ্চেন। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে অ্যান্ড অবশ্যই শেয়ার করবে। অ্যান্ড প্রত্যেককে থ্যাংক ইউ শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য।